লেখিকা দেবযানী করের জানি না ঠিক কি চাই। মাথার ওপরে একটা হাত রেখে সামনের ঘরে লম্বা সোফাটার ওপর টান টান হয়ে শুয়েছিল তন্দ্রা। গত সোমবারই অফিস থেকে ফেরার পথে একেবারে ডাক্তারের রিপোর্টটা হাতে নিয়ে ফিরেছিল সে। হ্যাঁ, ডাক্তার ভাস্কর সান্যাল রিপোর্টটা জানানোর পর চারিদিকটা অন্ধকার হয়ে গিয়েছিল তার। বেশ কিছুক্ষণের জন্য একটু বাদেই আবার নিজের মধ্যে ফিরে এসেছিল সে। ডাক্তার সান্যালের হাত থেকে নেওয়া এক গ্লাস জল খেয়ে একটু জিরিয়ে নেবার পর, আপনি এত চিন্তা করবেন না মিসেস সেন চৌধুরী, এখনই তেমন কোনো ভয়ঙ্কর স্টেজে আসেনি। আপনি লাকি যে প্রাইমারি স্টেজেই ধরা পড়ে গেছে। আর একটু ঝুঁকে পড়ে সান্ত্বনার স্বরে হেসে বললেন ডাক্তার সান্যাল, আপনি অপারেশনের পর খুব শীঘ্রই সেরে উঠবেন। আমি অঙ্কোলজিস্ট ডক্টর ভার্মার সাথে এই নিয়ে কথাও বলে নিয়েছি। সো ডোন্ট ওয়ারি মিসেস সেন চৌধুরী, এভরিথিং শুড বি অল রাইট। না না, ঠিক আছে, আসলে হঠাৎ করে কোনো কিছু শুনলে এই আর কি। অতি কষ্টে ঠোঁটের কোনায় হাসি লাগিয়ে চটপট প্রেসক্রিপশনটা ব্যাগে পুরে নিয়ে বেরিয়ে পড়েছিল তন্দ্রা ডাক্তার সান্যালকে নমস্কার জানিয়ে। পাশের কেমিস্ট থেকে ওষুধগুলো কিনে নিয়ে সোজা বাড়ি চলে এসেছিল। গত 1 বছর ধরে মাইগ্রেনের ব্যথাটা তার বেড়েই চলছিল ক্রমশ, আর সেই হিসেবে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র খেয়ে চলছিল সে। তার সাথে নানান ধরনের এক্সারসাইজ, ম্যাসাজ সব কিছুই চলছিল, কিন্তু কিছুতেই তেমন কোনো লাভ হচ্ছিল না দেখে অন্যান্য বন্ধু বান্ধবীদের কথায় হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, কবিরাজি এক এক করে সব কিছুই করে দেখল সে, কিন্তু কোনোটাতেই কোনো ফল পেল না। এরপরই সৌগতর কথায় ওর জানাশোনা বন্ধু ডাক্তার ভাস্কর সান্যালের চেম্বারে গিয়ে দেখা করেছিল সে, আর তারপরই জানতে পেরেছিল তার ব্রেন ক্যান্সারের কথাটা। রিপোর্টটা হাতে ধরা অবস্থাতেই সেদিনই বাড়ি ফিরে সৌগতকে ফোনে জানিয়েছিল তন্দ্রা, কান্নায় ভেঙে পড়ে। অফিসের কাজে সিঙ্গাপুর গিয়েছিল সৌগত চৌধুরী 1 মাসের জন্য, যিনি বর্তমানে তন্দ্রার স্বামী। খবরটা জানাতেই সান্ত্বনার স্বরে হেসে বলে উঠেছিল সৌগত, আরে তন্দ্রা, এসব আজকাল ঘরে ঘরে হয়ে চলেছে, আর এর ট্রিটমেন্টও সব রকম বেরিয়ে গেছে। ইভেন ইউ আর লাকি যে ফার্স্ট স্টেজেই ধরা পড়েছে। সো ডোন্ট ওয়ারি ডার্লিং, এভরিথিং শুড বি অল রাইট। আর তাছাড়া 26শে এপ্রিল তোমার অপারেশন ডেট তো, আমি 24শে সানডেতেই সকালের ফ্লাইটে ব্যাক করছি। কি খুশি তো? কোনো রকম উত্তরের অপেক্ষায় না থেকে ওপাশ থেকে ফোনের লাইনটা কেটে দিয়েছিল সৌগত। পরদিন সকালেই অফিসে ফোন করে জানিয়েছিল তন্দ্রা তার অপারেশনের খবরটা। অপারেশনের পর ভালো থাকলে পরে ধীরে সুস্থে আবার অফিসে জয়েন করবে সে। এর 2 দিন বাদেই আবার রাতের দিকে সৌগতর মোবাইল বেজে উঠল। সাধারণত রাতের দিকে সে ফোনে কথা বলতো তন্দ্রার সাথে। কেমন আছো তন্দ্রা? ওষুধগুলো ঠিক মতো খাচ্ছ তো? কাছের মানুষের ফোন পেলে মনটাতে অনেকটাই জোর পাওয়া যায়, তাই মনের ভেতরের একটা ভয় নিয়েই তন্দ্রা বলে উঠল, জানো তো, নিজেকে না এখন বড্ড বেশি একা লাগছে, ভীষণই ভয় ভয় করছে। এই মুহূর্তে যতক্ষণ না তুমি পাশে এসে দাঁড়াচ্ছ। ওহ তন্দ্রা, এত ভেঙে পড়লে চলে নাকি? আমি তো সানডেতেই এসে যাচ্ছি, আর টুয়েসডে তোমার অপারেশন হবে। আর শোনো, ডক্টর সান্যালের সাথে আমার কথা হয়ে গেছে। কোনো রকম চিন্তা ভাবনা করতে বারণ করেছে সান্যাল তোমাকে। এটা একটা নর্মাল অপারেশন, সব কিছু স্মুথলি হয়ে যাবে, ঠিক আছে? সানডেতে দেখা হচ্ছে তাহলে। বেস্ট অফ লাক। এখন ছেড়ে দিচ্ছি, পরে আবার কথা হবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে আবারও ব্যস্ততা দেখিয়ে ওপাশ থেকে লাইনটা কেটে দিল সৌগত। তন্দ্রা দিন গুনছিল একটা একটা করে। শনিবার রাতটাতে সে তার কাজের মেয়েটাকে ছুটি দিয়ে সৌগতর জন্য পছন্দ মতো কয়েকটা ডিশ বানিয়েছিল, একটু বেশি করে বানিয়ে রেখেছিল। হসপিটালে থাকাকালীন অন্তত প্রথম 2 দিনও বাড়ির খাবারটা সৌগত একটু ভালো করে যাতে খেতে পারে। তারপর তো আবার সেই বাইরের খাবারই খেতে হবে ওকে।
জানি না কতদিনে তাকেও আবার হসপিটাল থেকে ছাড়বে, আর ছাড়লেও কতদিন যে বেড রেস্টে থাকতে হবে, নাকি আদৌবার বাড়ি ফিরতে পারবে কিনা ভাবতে গিয়ে হঠাৎই বুকের ভেতরটা তার কেমন মোচড় দিয়ে উঠেছিল। পরক্ষণেই আবার মন বলে উঠেছিল, আমার এই ভালোবাসার মানুষটি একবার পাশে এসে দাঁড়ালে আমি খুব তাড়াতাড়ি সেরে উঠব। খুশিতে তাই গত রাতে তাড়াতাড়ি খেয়ে দেয়ে শুয়েও পড়েছিল সে। হঠাৎই মাঝরাতে ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেল তার। অন্ধকারে বালিশের তলা থেকে মোবাইলটাকে হাতড়ে তুলে নিয়ে কোনো রকমে কানে চেপে ধরল সে। এই তন্দ্রা, আমি এক্সট্রিমলি সরি গো, আই কান্ট রিচ দেয়ার বিফোর 22nd of May। একটা সাংঘাতিক প্রজেক্টের কাজে জড়িয়ে পড়েছি, প্লিজ তুমি এটাকে অন্যভাবে নিও না লক্ষ্মীটি, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ধড়াস করে বুকটা কেঁপে উঠল তন্দ্রার মুহূর্তেই। হাতটা অবশ হয়ে এলো তার, বিছানার একপাশে ছিটকে পড়ল হাতে ধরা মোবাইলটা। ওপাশ থেকে উচ্চস্বরে তখন বলে চলছিল সৌগত, আসলে এত বড় একটা কন্ট্রাক্ট চায়নার সাথে, এত বড় প্রজেক্টটা হাতছাড়া হয়ে গেলে আমাদের কোম্পানির অনেকখানি ক্ষতি হয়ে যাবে, বুঝতেই তো পারছো। তন্দ্রা, 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 তুমি শুনতে পাচ্ছ না? তন্দ্রা। শুয়ে থাকা অবস্থাতেই হাত বাড়িয়ে কোনো রকমে ফোনটাকে তুলে নিয়ে অফ করে দিল সে। তারপর সৌগতর নাম্বারটাকে ডিলিট করে দিয়ে ফোনের সুইচটাকে সম্পূর্ণ অফ করে রেখে দিল। পাশের বালিশটাকে আঁকড়ে ধরে অসহায়ের মতো অঝরে কেঁদে চলছিল সে। কেউ যে নেই আজ তার পাশে। একদিন তো অনেকেই ছিল তার পাশে। কলেজে পড়াকালীন ধীমান মিত্রের সাথে তার পরিচয় হয়েছিল শুধুমাত্র গানের খাতিরে। সেই সময় উঠতি গায়ক ধীমান মিত্রের হ্যান্ডসাম চেহারা আর তার গানের গলা রাতারাতি প্রচুর মেয়েকে তার ফ্যান করে তুলেছিল। অনেক সুন্দরীরাও তাকে কাছে পেতে চেষ্টা করেছিল, কিন্তু ধীমান মিত্র কোনো মেয়েকেই তেমন পাত্তা দেওয়ার পক্ষপাতী ছিল না। তন্দ্রা সেন ডাকসাইটে সুন্দরী না হলেও ওর চেহারায় অন্যরকম একটা অ্যাট্রাকশন, স্মার্টনেস আর অদ্ভুত সুন্দর একটা চটক ছিল। তাছাড়া ওর দারুণ ফিগার, হাঁটাচলা আর কথাবার্তা বেশিরভাগ পুরুষদেরই নজর কাটত। পড়াশোনাতেও তন্দ্রা ভালোই ছিল। উচ্চবিত্ত বনেদি পরিবারের সুন্দরী শিক্ষিতা মেয়ে এক অতি সাধারণ পরিবারের উঠতি গায়ক ধীমান মিত্রের প্রেমে পড়ে যাবে ও তাকেই শেষ পর্যন্ত বিয়ে করে ফেলবে, কেউ ভেবে উঠতে পারেনি। বন্যী শিখা, দীপান্বিতা আর অত্রিজার মতন স্মার্ট সুন্দরীরাও অনেক চেষ্টা চালিয়ে ধীমানকে বাগে আনতে পারেনি। প্রথম দিকে অবশ্য তন্দ্রাকেও প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছিল ধীমানকে পাবার জন্য। তারপর থেকে মনের মধ্যে একরকম জেদ চেপে গিয়েছিল তার। কলেজে 3rd ইয়ারে উঠতে না উঠতেই ধীমান মিত্রকে নিয়ে চারিদিকে হইচই পড়তে শুরু করে দিয়েছিল। আর ঠিক সেই সময়তেই একদিন এক প্রোগ্রামের পর আগে থাকতে অ্যাপয়েন্টমেন্ট করা এক জায়গায় গিয়ে দেখা করল তন্দ্রা ধীমানের সাথে। এটা ওটা জিজ্ঞেস করার পর হঠাৎই ধীমানের দিকে চেয়ে ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে সরাসরি প্রশ্ন করে বসেছিল তন্দ্রা, আচ্ছা আপনারা তো আত্ম অহংকার কেন বলুন তো? আমার মতো মেয়েকে আপনি পাত্তা দিতে চাইছেন না। সমস্ত পুরুষের চোখ যার দিকে চেয়ে লাফাতে থাকে, আর সে আপনার কাছে এতটাই মূল্যহীন? ধীমানকে মুচকি হেসে অন্যদিকে তাকাতে দেখে রাগে ফেটে পড়ল তন্দ্রা। আর নিজেকে সামলে রাখতে পারল না সে। ধীমানের হাত দুটি ধরে ঝাঁকিয়ে বলল, এভাবে হাসছেন যে বড়, বলুন না কেন আপনার এত দম্ভ? উত্তরটা তো দিন। তন্দ্রার দিকে চেয়ে শান্ত স্বরে হেসে উত্তর দিয়ে উঠল ধীমান, আপনি ভুল করছেন ম্যাডাম, ওই সমস্ত চোখ লাফানো পুরুষদের দলে আমি তো নেই। মানে? তন্দ্রা গলার স্বর চড়িয়ে বলল, মানে আমি কোনো মেয়েকেই আমার জীবনের সাথে জড়াতে চাই না, আর তার প্রকৃষ্ট উদাহরণ আমার বৌদিরা দেখিয়ে দিয়ে গেছে। কি রকম? আর তাছাড়া সব মেয়েরাই যে একই রকম হবে ভাবলেন কি করে আপনি? একরাশ বিরক্তি নিয়ে ভ্রু কুঁচকে ধীমানের দিকে চেয়ে জিজ্ঞাসা করে উঠেছিল তন্দ্রা,
ধৈর্যের বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছিল আজ তার মন ধীমানকে পাবার জন্য। তাই তেজে ফেটে পড়ল সে ধীমানের অহংকারী কথাগুলি শুনতে শুনতে। অতি স্বাভাবিকভাবে নরম গলায় বলল ধীমান তন্দ্রার দিকে চেয়ে, আমরা 3 ভাই আর আমি সবার ছোট। আমার এক দাদাকে দেখে শুনে বিয়ে দেওয়া হয়েছিল এক ভালো ভদ্র পরিবারের শিক্ষিতা ও সুন্দরী মেয়ে দেখে। আরেক দাদা প্রেম করে বিয়ে করেছিল। ওরা দুজনে একই অফিসে একই সাথে কাজ করত। মেয়েটি 2-1 বিয়ের আগে আমাদের বাড়িতেও এসেছিল। দেখতেও ভালো আর এত মন খোলা মার্জিত ব্যবহার তার। মেয়েটিকে আমাদের সবারই খুব ভালো লেগেছিল। বিয়ের পর বেশ কিছুদিন বাদে দাদা বৌদিদের ব্যবহারে আমি আর মা এতটাই ধন্য হয়ে গিয়েছিলাম যে মাকে নিয়ে কোনো রকমে বাবার বানানো পৈতৃক বাড়িটা ছেড়ে দিয়ে বেরিয়ে আসতে হয়েছিল আমাকে বরাবরের জন্য। এখন আমি আর মা একটা ছোট বাড়ি ভাড়া নিয়ে থাকি। ঠোঁটের কোণায় সামান্য হাসি ফুটিয়ে একটু নড়ে চড়ে বসে বলল ধীমান, ভগবানের আশীর্বাদে চলে তো যাচ্ছে কোনো রকমে, মা আর ছেলেতে মিলে। তাই এর মধ্যে আর তৃতীয় কোনো ব্যক্তিকে ঢোকাতে চাই না, বুঝলেন? বেশ তো আছি, ঝাড়া হাত পায়ে থাকার মজাটাই আলাদা, যাই বলুন। এতক্ষণ ধৈর্য ধরে কথাগুলো শুনে চলছিল তন্দ্রা। তারপরে ঠোঁট বেঁকিয়ে বলে উঠল, শুনুন, কনফিডেন্স থাকা ভালো, তবে ওভার কনফিডেন্স থাকাটা না একেবারে ভালো না, বুঝলেন তো? একটা বয়সে গিয়ে যখন একাকিত্ব জীবনটাকে নিয়ে বয়ে বেড়াতে হবে, তখন আর কাউকেই পাবেন না পাশে মনের কথাটুকু বলবার জন্য। তারপরে আচমকা সুন্দর ভ্রুজোড়া দুটি নাচিয়ে মিষ্টি হেসে বলল তন্দ্রা, তাছাড়া আমিও আর 5টা মেয়ের মতো হব আপনি ভাবলেন কি করে? পরক্ষণে আবার চ্যালেঞ্জের সুরে বলে উঠল তন্দ্রা, আমি না একটু অন্য ধাতুতে গড়া, বুঝলেন তো? আপনার আর আপনার মায়ের সাথে কিভাবে একই ছাদের তলায় থাকবো সেটা সম্পূর্ণ আমার ওপর ছেড়ে দিয়ে একটু দেখুন না। ভয় নেই আবারও অতিমাত্রায় ধন্য হয়ে গিয়ে বাড়ি ছেড়ে আপনাদেরকে পালিয়ে বেড়াতে হবে না। এবারে একেবারে ধীমানের মুখোমুখি এসে দাঁড়িয়ে বলে যেতে লাগলো তন্দ্রা আঙুল নেড়ে, একটু ভরসা, একটু বিশ্বাস রেখে দেখুন না আমার ওপর। অন্যথা হলে না হয় একা থাকার চার্মটা উপভোগ করবেন, সেটার অপশান তো রইল বরাবরের জন্যই। এক নিঃশ্বাসে কথাগুলো বলে নিয়ে থামল তন্দ্রা। ওদিকে মুগ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল ধীমান তন্দ্রার দিকে। ওর সুন্দর চোখের চাউনি, কখনো অভিমানের সুরে, আবার কখনো মিষ্টি হেসে কথা বলার ধরন ধীমানকে আকর্ষিত না করে আর থাকতে পারল না। এত সামনাসামনি তন্দ্রাকে দেখার সৌভাগ্য এর আগে ধীমানের কখনো হয়নি। ওর কথাবার্তার মধ্যে যেন অদ্ভুত একটা সৌন্দর্য মাখানো ব্যক্তিত্ব লুকিয়ে আছে, যা 10টা মেয়ের মধ্যে দেখা যায় না। একটু অন্য ধরনের, একটু ব্যতিক্রম বলেই অনেক ভেবে চিনতে নিজের এতদিনকার আদর্শ থেকে বেরিয়ে এসে শেষ পর্যন্ত তন্দ্রাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল ধীমান। কলকাতার এক উচ্চবিত্ত নামকরা পরিবারের মেয়ে তন্দ্রা সেনের হঠাৎই এরকম অদ্ভুত ডিসিশনে বাড়ির লোকজনেরাও তার সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করল। একটা স্যুটকেস হাতে করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল তন্দ্রা সেদিন ধীমানের কাছে। রেজিস্ট্রি করে বিয়েটা করেছিল ওরা। ফিজিক্স নিয়ে এমএটা কমপ্লিট করার পর কিছুদিনের মধ্যেই একটা ভালো প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়ে গিয়েছিল তন্দ্রা সেন মিত্র। ওদিকে ধীমান গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার পরপরই একটা গভর্নমেন্ট অফিসে চাকরি নিয়ে ঢুকে পড়েছিল। তবে গানটাকেই সে তার প্রথম এবং আসল প্রায়োরিটি দিয়ে চলছিল। প্রায় এদিক ওদিক প্রোগ্রাম করে বেড়াতো সে। বিয়ের পরপর দিনগুলি ওদের হেসে খেলেই চলছিল। মা দীপালিও তন্দ্রাকে নিজের মেয়ের মতোই দেখত। বছর ঘুরতে না ঘুরতেই অফিসে তন্দ্রার প্রমোশন হলো। মোটা টাকার অঙ্ক হাতে আসতে না আসতেই সকলকে বুঝিয়ে শুনিয়ে মধ্য কলকাতায় ক্যাম্পাস সংলগ্ন 1200 স্কোয়ার ফিটের 3 বেডরুমের এক বড় ফ্ল্যাট কিনে বসল তন্দ্রা।
এই প্রথম ভাড়া বাড়ি ছেড়ে নতুন ফ্ল্যাটে উঠে এলো ওরা সকলে। যদিও ধীমান আর দীপালি এত বড় একটা ফ্ল্যাট কেনার ব্যাপারে প্রথম দিকে প্রবল আপত্তি জানিয়েছিল, শেষ পর্যন্ত তন্দ্রার আবদার ওরা ফেলতে পারেনি। আর তারপরেই 1 বছরের মাথায় নতুন ফ্ল্যাটে ওদের নতুন অতিথি তিথি জন্মালো। বাড়ি শুদ্ধ সকলেই খুব খুশি। শাশুড়ি দীপালি ভাড়া বাড়ি ছেড়ে চলে আসার আগে দিয়েই তার ওখানকার এতদিনকার স্কুলের চাকরি ছেড়ে দিয়ে সম্পূর্ণ রিটায়ারমেন্ট নিয়েছিলেন। তাই নতুন ফ্ল্যাটে নতুন অতিথি আসাতে সবচেয়ে বেশি তিনি খুশি হয়ে উঠেছিলেন। নাতনির নাম তিনিই রাখলেন তিথি। দুহাতে বুকে আগলে ধরে নাতনি তিথিকে বড় করে তুলতে লাগলেন তিনি। তন্দ্রা আর ধীমানও তিথির প্রতি মায়ের এত যত্ন আর ভালোবাসা দেখে মাঝে মধ্যে একটু অবাকই হয়ে যেত। এভাবেই আনন্দ সুখের মধ্যে দিয়ে হেসে খেলে দিনগুলি কেটে চলছিল। তিথি এক পা করে বড় হয়ে উঠতে লাগলো। তবে দিন তো চিরকাল কারো একভাবে চলে না। আলো আর অন্ধকার নিয়েই তো জীবন। বড় অফিসে ভালো পজিশনে চাকরি করার মতো যোগ্যতা, উঁচু পোস্টে প্রমোশন তন্দ্রার ভেতরের অহংকারী মনটাকে আবারও নাড়াচাড়া দিয়ে উঠতে শুরু করলো। তাই কখনো সখনো যোগ্যতার লড়াইতে মেজাজ হারিয়ে ফেলত সে। কারণে অকারণে ফনা তুলে বসত তন্দ্রা সেন মিত্র ধীমানের দিকে আঙুল তুলে। গান গেয়ে আর কত টাকা রোজগার করো তুমি? বাড়ির লোনের টাকা, তিথি বড় হচ্ছে, ওর পড়ার খরচ, সবই কি আমার ঘাড়ের ওপর দিয়ে চলবে নাকি? তুমি তো সব জেনে শুনেই আমার কাছে এসেছিলে। আর তাছাড়া এত বড় একখানা ফ্ল্যাট কেনার পক্ষপাতী আমি আর মা ছিলাম না। কথাগুলি বলে রাগে গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সেদিন ধীমান। তিথির 5 বছরে পড়তে না পড়তেই তন্দ্রা আর ধীমানের মধ্যে দূরত্বটা একটু একটু করে বাড়তে শুরু করে দিয়েছিল। কখনো ঘরে কখনো বাইরে ধীমানকে তন্দ্রা অযোগ্য, অপদার্থ, লো মেন্টালিটির বা আনকালচার ঘরের ছেলে বলে প্রায়ই কথা শোনাত। দীপালি মুখ বুজে সব কিছু সহ্য করতেন, বরং ছেলে কিছু বলতে গেলেই তাকে বাধা দিয়ে উঠতেন। তিথি বড় হয়ে উঠতে থাকাকালীন মাঝে মধ্যে শাশুড়ি দীপালিকেও নানাভাবে অপমান করত তন্দ্রা। তিথির দেখাশোনার ব্যাপার নিয়ে তিথিকে দীপালি সেকেলে কায়দায় পুজো আর্চা ও নানা সংস্কার মেনে চলতে শেখাতে দেখে তন্দ্রার মন বিদ্রোহ করে উঠল। এবারে বাড়িতে অশিক্ষিত পরিবেশের মধ্যে রেখে তিথিকে সে বড় করে তুলতে চায় না। তিথিকে কোনো বোর্ডিং স্কুলে বা হস্টেলে রেখে পড়াবে মনে মনে ঠিক করে নিল সে। তিথির সাথে পা দিতেই তন্দ্রা বাড়ির কারোর সাথে কোনো রকম আলাপ আলোচনা বা মতামত না নিয়েই তিথিকে কলকাতা থেকে একটু দূরে ভালো একটা বোর্ডিং স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করে দিল। বাড়ি থেকে চলে যাবার সময় কান্নায় ভেঙে পড়েছিল তিথি। বাবাই আর ঠাম্মাকে ছেড়ে সে কোথাও থাকতে চাইছিল না। অনেক কান্নাকাটি, অনেক অনুনয় বিনয় করেও পার পেল না সে। তন্দ্রার কথা মতো এই বাড়ি ছেড়ে তিথিকে চলে যেতেই হলো। দীপালি আর ধীমান অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছিল। তন্দ্রার এভাবে কাউকে না জানিয়ে হঠাৎ করে সাংঘাতিক একটা সিদ্ধান্ত নেওয়াটাকে মেনে নিতে পারছিল না তারা একেবারেই। তন্দ্রার দিকে আঙুল তুলে রাগে ফেটে পড়ে বলে উঠেছিল ধীমান, মেয়েটা আমারও, আমাকে না জানিয়ে ওকে এভাবে দূরে সরিয়ে রেখে আসার ব্যবস্থাটা তুমি ভালো করলে না, কিন্তু এর ফল একদিন তুমি পাবেই, দেখে নিও। তিথি চলে যাবার পর থেকে পুরো বাড়িটার মধ্যেই যেন একটা শোকের ছায়া বইতে লাগলো। দীপালি চোখের জলে মুখ বুজে সংসারে টুকটাক কাজ সারত, আর বাদবাকি সময় নিজের ঘরের এক কোণায় পড়ে থাকত। আর ধীমান কখনো অনেক রাতে বা কখনো সখনো আবার বাড়ি ফিরত না। খাওয়া দাওয়াও ঠিকমতো করতো না সে। রান্নার লোক রান্না করে দিয়ে চলে যেত, তার বেশিরভাগই ফ্রিজে পড়ে থাকতো, নয়তো ফেলা যেত। তন্দ্রা দেখেও সব কিছু না দেখার ভান করে চলত। ঘরে বাইরে সে অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকত। এভাবেই এক ছন্দ ছাড়া জীবন বয়ে যেতে লাগলো তাদের। তিথির থেকে ফোন নাম্বার নিয়ে প্রায় লুকিয়ে ওর সাথে দেখা করত ধীমান। প্রথম 2-1 বার মাকেও সাথে করে নিয়ে গিয়েছিল তিথির কাছে।
বোর্ডিংয়ের প্রিন্সিপালের সাথে প্রথমেই এই ব্যাপারে কথা বলে পারমিশন নিয়েছিল ধীমান, তাই প্রিন্সিপালও এই ব্যাপারে কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে চলেছিল। এই ব্যাপারে তন্দ্রা কোনো টের পেতে পারেনি। মাঝে মধ্যে সময় করে তন্দ্রাও গিয়ে ঘুরে আসত তিথির কাছ থেকে, কিন্তু তন্দ্রা লক্ষ্য করতে লাগলো তিথি যত বড় হয়ে উঠছে, দিন দিনই যেন তার মাকে এড়িয়ে চলছে। শান্ত স্বভাবের দীপালিও বাড়িতে তিথির ব্যাপার নিয়ে তন্দ্রার মনের মধ্যে কি যেন একটা কষ্ট অনুভব করতে লাগলেন। হঠাৎই একদিন নরম গলায় তন্দ্রাকে ডেকে বললেন, দিদিভাইকে হস্টেলে না রেখে বাড়িতে তোমার কাছে রেখে তোমার মতন করে তোমার শিক্ষায় মানুষ করলে মেয়েটা বোধহয় আরও ভালো হতো। যাকগে, শোনো, আমি কাল বৃদ্ধাশ্রম চলে যাচ্ছি, সব ঠিক করা আছে। আমি এবারে নিজের জন্য একটু সময় দিতে চাই। তোমরা সব ভালো থেকো, ঠাকুরের কাছে এটুকুই শুধু প্রার্থনা। হঠাৎই দীপালির এই রকম সিদ্ধান্তে চমকে উঠেছিল সেদিন তন্দ্রা। ঢোক গিলে গম্ভীর মুখে বলে উঠেছিল, যাবেনই যখন ঠিক করে ফেলেছেন একেবারে, তখন আর কি, কারো কথা আপনাকে আর ভাবতে হবে না। আপনি যেখানে ভালো থাকবেন সেখানেই যান। মাকে বৃদ্ধাশ্রমে তুলে দিয়ে দূরে একটা ছোট্ট আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে লাগলো ধীমান। সে তার গানের প্রোগ্রাম নিয়ে দিনগুলি কাটিয়ে যেতে লাগলো। তন্দ্রার সাথে একেবারেই দেখা হয় না বললেই চলে। সাজানো সুন্দর এত বড় ফ্ল্যাটটা খা খা করে গিলতে শুরু করলো তন্দ্রাকে। ওদিকে ছুটি ছাটাতে আগের মতো তিথিও আর বাড়ি আসতে চাইতো না তন্দ্রার ডাকে। দিন দিনই তার কথাবার্তা আর ব্যবহার তন্দ্রার কাছে অদ্ভুত লাগতে লাগলো। বেশিরভাগ সময়তেই সে তন্দ্রাকে অ্যাটাক করে কথা বলতো। এভাবেই কোনো রকমে দিনগুলি কেটে চলছিল। এরই মধ্যে তন্দ্রা তার পুরনো কোম্পানি ছেড়ে নতুন এক মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জয়েন করল। কোম্পানির জেনারেল ম্যানেজার সৌগত চৌধুরী তন্দ্রার কাজের খুব প্রশংসা করতে লাগলো। ধীরে ধীরে তন্দ্রা সৌগতর চিফ সেক্রেটারি হয়ে উঠল। কিছুদিনের মধ্যেই ধীমানকে ডিভোর্স দিয়ে কাগজে কলমে তন্দ্রা সৌগত চৌধুরীকে বিয়ে করে নিল রেজিস্ট্রি করে। পুরনো কেনা ফ্ল্যাটটাকে বিক্রি করে দিয়ে সাউথ কলকাতার এক পশ এরিয়াতে সৌগত চৌধুরী 2000 স্কোয়ার ফিটের বিশাল এক ফ্ল্যাটে এসে উঠল তন্দ্রা সেন চৌধুরী। সৌগতকে বিয়ে করার পরপরই তন্দ্রা একদিন তিথির সাথে সৌগতকে মিট করতে নিয়ে গিয়েছিল তার হস্টেলে। সৌগতকে দেখা মাত্রই অতি অভদ্রভাবে তিথি এড়িয়ে গিয়েছিল, উঠে চলে গিয়েছিল তন্দ্রার ডাকে সাড়া না দিয়ে। তারপর থেকে সৌগত তিথির ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। তন্দ্রার সাথে ফাইনালি এই ব্যাপারটা নিয়ে কথাবার্তাও হয়ে গিয়েছিল ওদের মধ্যে। বাবাই ধীমান মিত্রের ছোট্ট ফ্ল্যাটটা তিথির বড় ভালো লাগতো। মাঝে মধ্যে ছুটি ছাটাতে তিথি গিয়ে বাবাইয়ের কাছে কিছুদিন থেকে আসতো, আবার মাঝে মধ্যে আশ্রমে গিয়ে ঠাম্মার সাথেও দেখা করে আসতো। সৌগতর সাথে তন্দ্রার বিয়ে হওয়ার পর থেকে নানা ব্যস্ততার মধ্যে তিথির সাথে তন্দ্রার যোগাযোগটাও অনেকটা কমে গিয়েছিল আগের থেকে। এর 2-1 বছর বাদে স্কুলের গণ্ডি পেরোতেই MBA করতে তিথি ইউকে চলে গেল। যাবার আগে তন্দ্রাকে জাস্ট একটা মেসেজ করে জানিয়ে দিয়ে গিয়েছিল। তিথির হঠাৎ করে এভাবে নিজের ডিসিশন নিজেই নিয়ে ইউকেতে চলে যাবার ব্যাপারটাকে তন্দ্রা মন থেকে কিছুতেই মেনে নিতে পারছিল না। ইউকেতে গিয়ে পড়াশোনা করতে লাগলো তিথি। ধীরে ধীরে সেখানে গিয়ে সেটেল হয়ে গেল সে কিছুদিনের মধ্যেই। ফোনে বাবাই আর ঠাম্মার সাথে প্রায় যোগাযোগ রেখে চলতো। আর মাঝে মধ্যে তন্দ্রাকে ওর অফিসে ফোন করে খুব সামান্যই কথা বলে রেখে দিত তিথি। এত বড় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির জেনারেল ম্যানেজারের স্ত্রী তন্দ্রা সেন চৌধুরী জীবনের সব কিছুকে হাতের মুঠোয় পেয়েও কিসের যেন একটা অভাব অনুভব করতে লাগলো। হঠাৎই মেয়ে তিথির জন্য প্রাণটা তার হুহু করে কেঁদে উঠত। এক অদ্ভুত কষ্ট হতো তার মনের ভেতরে। মাঝে মধ্যে প্রচণ্ড মাথা যন্ত্রণায় ছটফট করত সে। সৌগত চৌধুরীর আচার ব্যবহার, তার কথাবার্তা, স্মার্টনেস তন্দ্রাকে মুগ্ধ করেছিল।
এত বড় একজন কোটিপতি আর সম্মানীয় ব্যক্তির সব কিছু থাকা সত্ত্বেও কোথাও যেন গোপন একটা ক্ষত তার বুকের ভেতরে লুকিয়েছিল। তন্দ্রা সেটা মাঝে মধ্যে টের পেত। কাজের যোগ্যতায় আর রূপে গুণে তন্দ্রা সেন যখন ধীরে ধীরে তার খুব কাছের মানুষ হয়ে উঠতে লাগলো, তখনই একদিন নিজের ঘরে বসে ড্রিঙ্কস করতে করতে তন্দ্রাকে বলে ফেলেছিল সৌগত চৌধুরী, এতদিন ধরে একসাথে থাকার পরও পারমিতা আমাকে চিনতে পারল না তন্দ্রা। ওর সাথে আমি 5 বছর লিভ টুগেদার থাকার পর বিয়ে করেও আরও 2 বছর কাটালাম। বাট শি ইজ ডিফারেন্ট, এ সাইকো পেশেন্ট। সন্দেহ, শুধু সন্দেহ করতো আমায়। ওহ, থাকা যায় না ওর সাথে, জাস্ট থাকা যায় না। কেন? কি এমন হয়েছিল যে পারমিতাকে একেবারে ডিভোর্স দিতে হলো? চমকে উঠে জিজ্ঞাসা করে ফেলেছিল তন্দ্রা। হতাশা ভরা এক গলা নিয়ে বলে উঠেছিল সৌগত, ওর সব সুন্দরের মধ্যে লুকিয়েছিল অতি কুৎসিত একটা মন, যার দাম দিতে গিয়ে আমি একেবারে শেষ হয়ে যাচ্ছিলাম, একেবারে নিঃস্ব তন্দ্রা। নেশার ঘরে তন্দ্রার হাতখানাকে চেপে ধরল সৌগত। জড়ানো গলায় বলে উঠল, পারবে তুমি তন্দ্রা আমাকে সে শান্তিটুকু ফিরিয়ে দিতে? বলো না তন্দ্রা, পারবে? একবার বলো প্লিজ। কান্নায় ভেঙে পড়া সৌগতকে সেদিন কাছে টেনে নিয়েছিল তন্দ্রা। মনে মনে সৌগত চৌধুরীকে সে সম্পূর্ণভাবে নিজের করেই পেতে চেয়েছিল। তাই সৌগতর এই অফারটা মেনে নিতে সে দ্বিতীয়বারও ভাবল না। দিন কয়েকের মধ্যেই ধুমধাম করে ওদের রেজিস্ট্রি ম্যারেজটাও হয়ে গেল। মাঝখান দিয়ে বেশ কয়েকটা বছর আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে কেটে গিয়েছিল। আর বছরগুলোর সাথে তাল মিলিয়ে চলতে চলতে একটু একটু করে বয়সও তাদের বেড়ে চলছিল। সৌগত চৌধুরীকে প্রায়ই কাজের ব্যাপারে অনেক দূরে চলে যেতে হয়। কখনো 1 মাস, 2 মাস বা আবার কখনো 6 মাসও থাকতে হতে পারে। অফিস আর বাড়ির কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে দিয়েই তন্দ্রা সেন চৌধুরীর দিনগুলি কেটে চলছিল। তবুও মনের ভেতরে লুকানো তিথির জন্য কি ভীষণ একটা চাপা কষ্ট তার এই একাকিত্বে কাটানো সময়টাকে বড্ড বেশি করে চেপে ধরতে লাগলো। মাঝে মধ্যে তীব্র মাথা যন্ত্রণায় পাগলের মতো ছটফট করত সে। নানা ডাক্তার দেখিয়েও কোনো কাজ হলো না তার। মাইগ্রেনের ব্যথাটা ক্রমশ বেড়েই চলছিল। আর তারপরে যে শেষ পর্যন্ত রিপোর্টে এই রোগ ধরা পড়বে তা সে কোনোদিন কল্পনাও করে উঠতে পারেনি। আর এই মুহূর্তে সৌগতর ব্যবহার ও অনুপস্থিতিটা তন্দ্রা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছিল না। যোগ্যতার বিচারে ধীমান মিত্রকে দূরে সরিয়ে দিয়ে একসময় সৌগত চৌধুরীকে কাছে টেনে নিয়েছিল সে। ভালো তো বেসেছিল তাকে প্রাণ দিয়ে বিশ্বাস করে। তবে কি সৌগতর ভালোবাসাটা শুধুই তার অগাধ অর্থ, যশ আর খ্যাতির পাশে সামান্য একটা সঙ্গ পাওয়া? স্ত্রীর মূল্যের চেয়েও কোম্পানির মূল্যটাই তার কাছে আজ সবচেয়ে বেশি বড় হয়ে দাঁড়ালো? নিজের মনেই প্রশ্ন করে উঠল তন্দ্রা। হতাশায় ভেঙে পড়া এক মন নিয়ে চেয়ে রইল সে জানালা দিয়ে বাইরের দিকে। সেই মুহূর্তে হঠাৎই ধীমানের কথা মনে পড়ে গেল তার। হাউ হাউ করে কেঁদে উঠল তন্দ্রা ধীমানের সাথে কাটানো সেদিনের সেই ঘটনার কথা মনে পড়তেই। বুকের ভেতরটা হু হু করে উঠল তার সাংঘাতিক এক কষ্টে ধীমানের কথা ভাবতে গিয়ে। বিয়ের ঠিক পর দিয়েই তন্দ্রার খুব বাজে ধরনের ফ্লু হয়েছিল। আর ঠিক সেই সময়তেই বড় একটা গানের প্রোগ্রামে দূরে যাওয়ার কথা ছিল ধীমানের। কিন্তু তন্দ্রার হাজার বারণ সত্ত্বেও বেশ মোটা টাকা অফারে নাম করা সেই বড় প্রোগ্রামটাকে ক্যান্সেল করে দিয়েছিল ধীমান। সারাটা রাত সারাটা দিন তন্দ্রার পাশে থেকে ওকে সেবা শুশ্রূষা করে ভালো করে তুলেছিল সে। ধীমানের নিঃস্বার্থ ভালোবাসার কথা মনে করতে গিয়েই এক বাঁধ ভাঙা হাহাকার আর কান্নায় তার সমস্ত শরীর দুলে দুলে উঠতে লাগলো। নিঃশব্দ ঘরের 4 দেওয়ালের মধ্যে বারে বারে প্রতিধ্বনিত হয়ে চলছিল সেই জমে থাকা বুক ফাটানো কান্না। বিকেলে বন্যী শিখা আসবে তার সাথে দেখা করতে। রবিবারের বিকেলটা যেন বড্ড বেশি ডিপ্রেসিং আর যেন শেষও হয়ে যেতে থাকে খুব তাড়াতাড়ি।
শপিং করে বাড়ি ফেরার পথে এসেছিল বন্যি তন্দ্রার সাথে দেখা করতে। কি রে, বাড়িটাকে এত অন্ধকার করে বসে রয়েছিস কেন বলতো? আচ্ছা, এ ধরনের অসুখ কি শুধু তোর একারই হয়েছে? চারিদিকেই তো হয়ে চলেছে। আর তাছাড়া ভাগ্যিস ঠিক সময় ধরা পড়েছিল একেবারে প্রথম দিকে। অপারেশনের পর দেখবি সব ঠিক হয়ে যাবে, তুই একদম ভালো হয়ে যাবি। তাছাড়া বিখ্যাত অঙ্কোলজিস্ট ডাক্তার ভার্মা তোর অপারেশন করবে, তোর চিন্তার কোনো কারণই নেই। এক নাগাড়ে হৈ হৈ করে কথাগুলো বলে থামল বন্যি। পর মুহূর্তে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক চেয়ে জিজ্ঞাসা করে উঠল ভ্রু কুঁচকে, হ্যাঁ রে, সৌগতদা কোথায়? ফেরেনি এখনো সিঙ্গাপুর থেকে? তোর তো পরশু অপারেশন, তাই না? তা কবে আসছেন উনি? চমকে উঠে তন্দ্রার দিকে চেয়ে রইল বন্যি উত্তরের অপেক্ষায়। এক এক করে ধীরে ধীরে ড্রয়িং রুমের সবকটা বাতি জ্বালিয়ে দিল তন্দ্রা। ফ্যাকাশে শুকনো এক চেহারা নিয়ে বন্যির পাশে এসে বসল সে। শান্তস্বরে বলল, আমার পাশে আজ আর কেউ নেই রে, আমাকে একাই সব করতে হবে। সৌগতর ভীষণই কাজের চাপ পড়েছে, তাই আসতে পারবে না জানিয়েছে। ছলছল চোখে অন্যদিকে চেয়ে রইল বন্যি। চোখ দিয়ে তার জল গড়িয়ে চলছিল। কোনো রকমে চোখের জল মুছে নিয়ে তন্দ্রার দিকে সরাসরি চাইল সে। চোখে চোখ রেখে প্রশ্ন করে উঠল, আচ্ছা, তুই কি চাস বলতো তন্দ্রা? কেনই বা বিয়ে করে ধীমানের মতন ছেলেকে দূরে ঠেলে সরিয়ে দিলি? এখন আবার সৌগতর সাথেও অ্যাডজাস্ট করে চলতে পারছিস না? এত পেয়েও কি তুই সুখী নোস তন্দ্রা? চোখের জলকে আর ধরে রাখতে পারছিল না তন্দ্রা। টপ টপ করে জল গড়িয়ে চলল তার চোখ বেয়ে। করুণ গলায় বন্যির দিকে চেয়ে ধীরে বলে উঠল, জানি না রে, ঠিক কি চাই। একটু চুপ থেকে অন্যদিকে চেয়ে বলল বন্যি রুমাল দিয়ে চোখের জল মুছতে মুছতে, ধীমানের মতন ছেলের জীবনটাকে কেনই বা এভাবে নষ্ট করলি জেনে শুনে? আর এখন সৌগত দাকেও ভালো থাকতে দিচ্ছিস না। কি বলে যে সান্ত্বনা দেব তোকে, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। একটু চুপ করে থেকে বন্যি জিজ্ঞাসা করে উঠল, আচ্ছা, তিথি কি রকম আছে রে? ও তো ইউকেতেই পড়াশোনা করছে, তাই না রে? তন্দ্রা দূরের জানালা দিয়ে বাইরের দিকে চেয়েছিল। অতি শান্তস্বরে বলে উঠল, ভালো। নিঃশব্দ পরিবেশে এক হতাশার হাওয়া যেন বিশাল লাউঞ্জে জুড়ে ঘুরে বেড়াতে লাগল। হঠাৎই তন্দ্রা বন্যির হাতখানা তার দুহাত দিয়ে চেপে ধরল। কান্নায় ভেঙে পড়ে বলল, বন্যি, আমি যে বড় একা রে। আর বোধহয় কারো সাথে আমার আর দেখা হয়ে উঠবে না। আমার বাজে অহংকার আর জেদি আজ আমাকে হারিয়ে দিয়েছে। আর এর জন্য সম্পূর্ণভাবে দায়ী আমি রে। নিজের জীবনটাকে নিয়ে এভাবে ছিনিমিনি খেলেছি আমি, আর আজ আমারই জন্য, শুধুমাত্র আমার জন্য সকলকে ভুগতে হচ্ছে। বন্যি তন্দ্রার পিঠে হাত বোলাতে লাগলো ধীরে ধীরে। নরম গলায় বলে উঠল সান্ত্বনা দিয়ে, যা হবার তো হয়ে গেছে, এখন আর পুরনো কাসুন্দি ঘেটে কি হবে বল? বরং সামনের যে বড় কাজটা তোর আসতে চলেছে সেটার জন্য মনটাকে প্রস্তুত কর। আরে কিছুই হয়নি, সব পরে ঠিক হয়ে যাবে। অপারেশনের পরে দেখবি তুই কত সুস্থ হয়ে ভালোভাবে বাড়ি ফিরে এসেছিস। তাই মনটাতে জোর কর, গান শোন, সিনেমা দেখ, আর মাঝে মধ্যে মেয়ের সাথে কথা বল না। আর তো মাঝে একটা দিন মাত্র, টুয়েসডেতে 10:30টায় না টাইম দিয়েছে তোকে ওটিতে ঢোকানোর? বন্যের দিকে চেয়ে ধীরে ধীরে মাথা নাড়ল তন্দ্রা। দেখি সেদিন সন্ধেবেলা আসার চেষ্টা করব। রণজয়টা অফিস থেকে বাড়ি ফিরতে এত দেরি করে। চলি রে আজ, ভালো থাকিস, বেস্ট অফ লাক। হাত ঘড়িটার দিকে চেয়ে চটপট উঠে পড়ল বন্যি। মোবাইলটাকে হ্যান্ডব্যাগে ভরে নিয়ে বেরোতে বেরোতে বলল, সুপারমার্কেট থেকে গ্রসারি নিয়ে ফিরছিলাম, চলি রে, অনেক রাত হয়ে গেল, সাবধানে থাকিস। গাড়ি স্টার্ট দিয়েই হাত নেড়ে টাটা করে বন্যিশিখা বেরিয়ে গেল। বন্যি চলে যাওয়ার পরেও চুপচাপ বাইরের বারান্দায় দাঁড়িয়েছিল তন্দ্রা অনেকক্ষণ ধরে। ওর চলে যাওয়ার পথের দিকে তাকিয়েছিল। তারপর ধীরে ধীরে ঘরে ফিরে সামান্য কিছু মুখে দিয়েই মেয়ে তিথিকে একটা ফোন করে সব জানালো তন্দ্রা। বুকের ভেতরে তীব্র কষ্ট আর কান্না চেপে রেখে কাঁপা কাঁপা গলায় বলে উঠেছিল, জানি রে মা, অত দূর থেকে তোর পক্ষে আসা একেবারেই সম্ভব নয়, তবু
জানিয়ে রাখলাম, হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারলে আবার কথা বলবো তোর সাথে। ভালো থাকিস মা তিথি, আজ তবে রাখি। ওপাশ থেকে ফোন ধরা অবস্থায় নিঃশব্দে কেঁদে চলছিল তিথি। এর মধ্যে হঠাৎই ফোনটা এপাশ থেকে কেটে দিয়েছিল তন্দ্রা। তিথি কিছু বলবার আগেই ফোনটা ছেড়েই পাগলের মতো বালিশে মাথা গুজে কেঁদে চলছিল তন্দ্রা। শুধুমাত্র নিশুতি রাতটা এর সাক্ষ্য হয়ে রইল। 26শে এপ্রিল তন্দ্রা পুরো বাড়ি লক করে বাড়ির দারোয়ানের কাছে বাড়ির চাবি ধরিয়ে দিয়ে ট্যাক্সি করে সময় মতন হসপিটালে এসে ভর্তি হলো। আসার আগের দিনই একটা সুটকেসে তার সামান্য কিছু জামা কাপড় ও জরুরি কিছু কাগজপত্র ভরে নিয়ে একটা ট্যাক্সি ডেকে ঠিকানা অনুযায়ী সেবাঙ্গন বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়ে রেখে দিয়ে এসেছিল। 1 মে থেকে নতুন আবাসনে গিয়ে উঠবে সে, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই, অবশ্য যদি সে বেঁচে থাকে। এই বৃদ্ধাশ্রমের ঠিকানা এখানকার কাউকেই সে জানতে দেয়নি, যাতে সৌগত চৌধুরী তার খোঁজে আর কোনোদিনও গিয়ে সেখানে পৌঁছতে না পারে। ঠিক সকাল 10টায় তন্দ্রাকে রেডি করে ওটিতে নিয়ে যাওয়া হলো। 4.5 ঘন্টা ধরে প্রায় অপারেশন চলল তার একটানা। এর কিছুক্ষণ বাদে ওটি থেকে বার করে নিয়ে স্পেশাল ওয়ার্ডে রাখা হলো তাকে। কাছের বাইরে থেকে তাকিয়েছিল তিথি আর ধীমান। এরপর ডাক্তারের পারমিশন নিয়ে ভিজিটার্স আওয়ার্সে এসে তন্দ্রার কাছে দাঁড়ালো তারা। মাম, মা। মেয়ের ডাকে ধীরে ধীরে চোখ মেলল তন্দ্রা। অবাক হয়ে চেয়ে রইল সে তিথি আর ধীমানের দিকে। নিজের অজান্তেই কখন যে চোখ দিয়ে জল গড়িয়ে চলছিল টেরও পেল না সে। তারপর একসময় ঘুমিয়েও পড়ল। রোজই এসেছিল ওরা তন্দ্রাকে দেখতে হসপিটালে। ধীমানের দিকে তাকাতে পারছিল না তন্দ্রা, এতটাই খারাপ চেহারা হয়ে গিয়েছিল তার বয়সের সাথে সাথে। রোগা শীর্ণ এক মুখ, কাঁচা পাকা দাড়ি নিয়ে এক করুণ দৃষ্টিতে চুপচাপ তাকিয়ে থাকত সে তন্দ্রার দিকে। তিথি যখন তার মামের সাথে কথা বলে চলত, ধীমান আর তিথির মধ্যে কথা হয়ে গিয়েছিল আপাতত কটা দিন তন্দ্রা ধীমানের বাড়িতেই থাকবে, তারপর ভালো হয়ে উঠলে সে নিজের বাড়িতে চলে যাবে। পরদিন স্ট্রেচারে করে ধীমানের গাড়িতে তুলতেই তন্দ্রা অবাক চোখে চেয়ে ধীরে বলে উঠল, ওরা এলো না? সময় মতো আসবে বলেছিল তো আমাকে নেবার জন্য। টেনে টেনে কথাগুলো বলতেই ভ্রু কুঁচকে প্রশ্ন করে উঠল তিথি, কারা মাম্মা? কোনো রকমে থেমে থেমে ধীর গলায় বলে যেতে লাগলো তন্দ্রা, ওই সেবাঙ্গন বৃদ্ধাশ্রম থেকে লোক পাঠাবে বলেছিল আমাকে নিয়ে যেতে। ওখানে আমি বুক করে রেখেছি আগে থেকে। এবারে ধীমার মুখ খুলল, তুমি আমার বাড়িতে থাকবে তন্দ্রা এখন, যতদিন না। ধীমানের কথার মাঝপথেই তন্দ্রা তার দুর্বল হাতখানা তুলে বলল ছলছল চোখে, ওই বৃদ্ধাশ্রমই আজ থেকে আমার নতুন ঠিকানা। সেখানেই থাকবো আমি ধীমান, যে কটা দিন বাঁচব। বুকের ভেতরে এক সাংঘাতিক কষ্ট হচ্ছিল ধীমানের তন্দ্রাকে এভাবে দেখতে। আর কথা না বাড়িয়ে তন্দ্রার কথাগুলি মেনে নিল তিথি আর ধীমান। ঠোঁটে সামান্য হাসি ফুটিয়ে তিথি জিজ্ঞাসা করে উঠল, তুমি কি ঠাম্মার বৃদ্ধাশ্রমে থাকছো মাম্মা? নীরবে মাথা নাড়ল তন্দ্রা। মুখে সামান্য হাসি ফুটিয়ে বলে উঠল তন্দ্রা ধীরে ধীরে, লাকিলি। মা যে ঘরে যে বেডে ছিলেন, খোঁজ নিয়ে দেখলাম সেটা খালি পড়েছিল। আমি মায়ের সেই রুমটা পেয়েছি রে। কি এক পরম তৃপ্তিতে চিকচিক করে উঠল তন্দ্রার চোখের জল। হাসপাতালে সেবাঙ্গন বৃদ্ধাশ্রম থেকে লোকেরা এসে ফিরে গিয়েছিল। গাড়ি নিয়ে একেবারে সেবাঙ্গন আশ্রমের মেইন ঢোকার দরজার গোড়াতেই তন্দ্রাকে নামালো ধীমান। অফিস ঘরে রিসেপশনের সামনে ধরে ধরে খুব সাবধানে তন্দ্রাকে নিয়ে এলো তিথি আর ধীমান। রিসেপশনে লোক বসতে বলে আরেকটা ফর্মে সাইন করিয়ে নিল তন্দ্রাকে দিয়ে। তারপরই বেল বাজিয়ে সেখানকার আয়াকে ডেকে পাঠালো। একজন মাঝবয়সী মহিলা এসে দাঁড়ালো তন্দ্রার পাশে। ধীরে ধীরে দুহাত দিয়ে ধরে তন্দ্রাকে নিয়ে যেতে তিথি দুহাতে তার মাম্মাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল, মাম্মা। মা ও মেয়ে দুজন দুজনকে যখন জড়িয়ে ধরে কেঁদে চলছিল বেশ কিছুক্ষণ ধরে, তখন অন্যদিকে লুকিয়ে আড়ালে রুমাল বার করে চশমার ফাঁক দিয়ে জলের স্রোতকে আটকানোর আপ্রাণ চেষ্টা করে চলছিল
নিঃস্বার্থ আরেকটি ভালোবাসা সকলেরই অজান্তে। একটু বাদে মা মেয়ে দুজনেই একটু শান্ত হয়ে উঠলে পরে আয়াটি আবার তন্দ্রাকে ধরে ধীরে ধীরে ভেতরের দিকে এগোতে লাগলো। ওদিকে তিথিকে দুহাতে আগলে ধরে ধিমানো চোখ মুছতে মুছতে বাইরে থেকে বেরিয়ে যেতে লাগলো। তন্দ্রাকে ধরে নিয়ে যেতে যেতে আয়াটি তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করে উঠল, আচ্ছা, আপনার মেয়ের সাথে ওই ভদ্রলোকটি কে দিদি? আচমকা আয়াটির প্রশ্নে হঠাৎই দাঁড়িয়ে পড়ে ঘুরে তাকালো তন্দ্রা পেছনের দিকে। একটু চুপ থেকে শান্ত স্বরে বলে উঠল ছলছল চোখে, ধীমান মিত্র, আমার মেয়ের বাবাই। কাছের বাইরে দিয়ে ধীমান আর তিথির চলে যাওয়ার শেষ অংশটুকু তখনও দাঁড়িয়ে থেকে দেখে চলছিল তন্দ্রা। বরাবরের মতন সকলকে ছেড়ে থাকার এক তীব্র যন্ত্রণা আর হাহাকার নিঃশব্দে কাঁদিয়ে চলছিল তাকে। বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল তার। আয়ার কাঁধে মাথা রেখে পাগলের মতো ফোপাতে লাগলো সে। হারিয়ে যাওয়া শেষ ভালোবাসাটুকুকে মনের গভীরে আঁকড়ে ধরে শুধুমাত্র বেঁচে থাকতে চাইছিল তন্দ্রা বাকি জীবনটা ধরে। আজকের গল্পটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ।